যেভাবে বোর্ড প্লাস ঢাবির প্রশ্নগুলো শুধু অধ্যায় ভিত্তিক নয়, বরং টপিক ভিত্তিক অ্যানালাইসিস করার মাধ্যমে আমি এইচএসসিতে A+ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। এবং ঢাবি ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম। কারণটা কি? কারণ এইচএসসিতে থাকা অবস্থায় আমি ঢাবির যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো ছিল সেগুলো শুধুমাত্র অ্যানালাইসিস করে রেখেছিলাম, যার কারণে ঢাবির কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমার অনেকটাই ধারণা হয়ে গিয়েছিল। বর্তমানে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছে এইচএসসি এবং অ্যাডমিশনের মধ্যে যে গ্যাপ অনেক কমে আসবে। তাই এই প্রেক্ষাপটে এই পদ্ধতিটি তোমাদের অনেক বেশি কাজে দিবে বলে আমি মনে করি। আমরা বোর্ডের বিগত 10 বছর এবং ঢাবিতে আসা বিগত 25 বছরের প্রশ্নগুলো অধ্যায় না, শুধু টপিক ভিত্তিক অ্যানালাইসিস করার মাধ্যমে দেখব যে কিভাবে প্রশ্নগুলো বিগত বছরে এসেছে। আমরা 3টা স্টেপে এখানে কাজ করব। প্রথম যে স্টেপটা হবে, আমরা যে কোনো একটা টপিক লাইক আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার এর একটা টপিক আপেক্ষিকতা, আমরা আরও ভিতরে ঢুকবো। ধরো যে দৈর্ঘ্য রিলেটেড, এই দৈর্ঘ্য রিলেটেড কী কী প্রশ্নগুলো এসেছে সেখান থেকে আমরা দেখব যে এখান থেকে কত ধরনের প্রশ্নগুলো তারা করতে পারে এবং কিভাবে প্রশ্নগুলো সর্বোচ্চ লেভেলে টুইস্ট করতে পারে। তো আমরা এই লেভেলগুলো বের করব এবং এইভাবে তোমরা যদি একটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারো তাহলে তোমরা যেভাবে প্রশ্ন আসুক না কেন এই পার্টিকুলার একটা টপিক থেকে তোমরা আনসার করতে পারবে। এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। আমরা দেখাবো যে কিভাবে প্রশ্নগুলো কমন আসে, বিগত প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো করলেই তুমি কমন পাবে। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা দেখব যে পার্টিকুলার টপিকটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 25 বছরে কি কি প্রশ্ন করেছে। ওকে, একেবারে 2001 থেকে শুরু করে বর্তমান পর্যন্ত। এখানে দেখো টপিক 1 আপেক্ষিকতা থেকে কি ধরনের প্রশ্নগুলো করেছে, একবারে শুরু থেকে 2002, 3, 7, 8, 8, 9, 11, 12, 13, 14, 14, 15, 15, 16 এইভাবে যে প্রশ্নগুলো এসেছে এবং আপডেট 25, 26 সেশনেও দেখো প্রশ্ন এসেছে। কিভাবে প্রশ্নগুলো করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাস্ট কয়েক মিনিট তুমি একটা আইডিয়া নিয়ে রাখবে যে ওকে ফাইন এখান থেকে এইভাবে প্রশ্নগুলো আসে। জাস্ট এই কনসেপ্টটা এইচএসসিতে রাখলেই তুমি অনেক বেশি এগিয়ে থাকবে সবার থেকে। ওকে, তাহলে তোমার পরবর্তীতে অন্তত ভয়টা কেটে যাবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো লিখিত প্রশ্ন করে তারা কিভাবে প্রশ্ন করে আমরা এখান থেকে একটা ধারণা নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাবিতে আসা লিখিত প্রশ্নের অ্যানালাইসিস। ঢাবিতে দেখো এই যে 24, 25, 22, 23, 21, 22 এই সেশনগুলো থেকে দেখো ফ্রিকুয়েন্টলি 19, 20 থেকে রিটেন শুরু হয়েছে ঢাবিতে, তখন থেকে কিন্তু এখানে প্রায় প্রশ্ন আসা শুরু করেছে। এবং দেখো এখানে যে খুলনা ইউনিভার্সিটিতেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে 24, 25 সেশনে। সো আমরা এইভাবেই পরবর্তীতে আস্তে আস্তে এখান থেকে এইভাবে আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। সো অনেকগুলো টপিক আমরা এখানে দেখবো। পরবর্তীতে আমরা দেখবো যে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা রিটেন কিছু প্র্যাকটিস করে রাখতে পারি কিনা, যাদের সময় আছে তারা করে রাখবে। কিছু রিটেন সাজেশন আছে আনসার সহ, সেগুলো তোমরা হালকা প্র্যাকটিস করে রাখলে এই কয়েকটা স্টেপে আমরা একটা টপিকের অধ্যায় ভিত্তিক আমরা একটা টপিক শেষ করে রাখবো ইনশাল্লাহ। 27 ব্যাচ যারা রয়েছে তোমাদের নিয়ে আমি একটা প্ল্যান করার চেষ্টা করতেছি যে তোমাদের যেহেতু একটা মোটামুটি ভালো সময় রয়েছে, প্রত্যেকটি অধ্যায়ের এভাবে টপিক ধরে ধরে বোর্ডের বিগত 10 বছর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 25 বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দিব আমি ইনশাআল্লাহ। তো তোমাদের নিয়ে ছোট্ট একটা ব্যাচ আমি করতে চাচ্ছি। তো কমেন্ট সেকশনে তোমাদের গ্রুপ একটা লিঙ্ক দেওয়া আছে এইচএসসি 27-এর জন্য, তোমরা ওইখানে যুক্ত হয়ে যাও। যেহেতু বড় একটা সময় আছে, আমরা প্যারানা নিয়ে আস্তে আস্তে আমরা জিনিসগুলো শেষ করব। এতে করে তোমার বোর্ডের যে কোশ্চেনগুলো সেগুলো কভার হয়ে যাবে, একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে এই প্রশ্নগুলো আসে, প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমার একটা কনসেপ্ট ক্লিয়ার থাকবে যে ওকে ফাইন এই কোশ্চেনগুলো এই ধরনের কোশ্চেনগুলো ঢাবিতে আসে তোমার এইচএসসির আগেই। তাহলে তুমি পরবর্তীতে তোমাদের জার্নিটা যদি সময় কমও দেয় তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমাদের কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে কমপক্ষে ধারণা থাকবে, তুমি শুধু পরবর্তীতে প্র্যাকটিস করবে। আর এইচএসসি 26 তোমরা যারা রয়েছ তোমরা এখন শুধুমাত্র এইচএসসিতেই ফোকাস দাও এবং যাদের যদি কনসেপ্টগুলো একবারেই ক্লিয়ার থাকে তোমাদের বলবো সর্বোচ্চ তোমরা আমার অ্যানালাইসিস শিটগুলো কালেক্ট করে এখানে জাস্ট একটু চোখ বুলিয়ে রাখতে পারো যে হ্যাঁ আমি একটা টপিক পড়লাম এইচএসসির জন্য, সেটা ঢাবিতে কেমন কোশ্চেন করে একটু দেখে আসি। তো জাস্ট এটুকু করলেই হবে তোমাদের। এখন তোমার মেইন কাজ হবে এইচএসসিটাকে ফোকাস করা, এই বোর্ডের বিগত 10 বছরের কোশ্চেনগুলোকে বেশি জোর দিয়ে প্র্যাকটিস করা। বিশ্বাস করো আমি একটু পরেই তোমাদের দেখাবো যেভাবে যদি তুমি করতে পারো, যেভাবেই কোশ্চেন হোক না কেন তুমি পারবে, কারণ তোমার কি ধরনের বোর্ড কোশ্চেন করে তুমি তার পালসটা কিন্তু বুঝতে পারবে। তো এইচএসসি ফোকাস করবে জাস্ট বোর্ড কোশ্চেনগুলো এখন এবং বেশি ফোকাস করবে বোর্ডের কোশ্চেনগুলো। যার কনসেপ্ট ক্লিয়ার আছে সে পাশাপাশি একটু ঢাবির প্রশ্নগুলো দেখে রাখতে পারে। কারণ কেন বলতেছি, ঢাবিতে কিন্তু ক্যালকুলেটর নেই আর তোমার বোর্ডে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে, ঢাবিতে কিন্তু রিটেনও আছে। তো এই ধরনের জিনিসগুলো তোমার কিন্তু বোর্ডেও কাজ দিবে। তো এগুলো কিন্তু একবারে ফেলা নয়, এগুলো করলে তোমার বরং কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। ঢাবি যদি ডিপ থেকে কোশ্চেন করে ডিপের যে কনসেপ্টগুলো এগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো বেশি কথা না বলে সবাই যুক্ত হয়ে যায়, তার যুক্ত হতে সমস্যা হবে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দেবে, আমি যুক্ত করে দেবো ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। 3 স্টেপে
অ্যানালাইসিস শুরু করি। ফার্স্ট যে স্টেপটি, ধরো একজন শিক্ষার্থী সে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়টি থেকে আনসার করবে। সে আরও ভিতরে গেল যে না এটার শুধু আপেক্ষিকতাটা আমি পারি, এখান থেকে আনসার করবো। তারপরে সে গেল আরও ভিতরে যে না এই রিলেটেড লেন্থ রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি বেশি ভালো পারি, সেখান থেকে আনসার করবো। সেখান থেকে কীভাবে কোশ্চেন আসে সেটা আমি দেখবো। তাহলে আমি কী করলাম, প্রথমে দেখো সেই লেন্থ থেকে বিগত 10 বছরের বোর্ডগুলো কী ধরনের প্রশ্ন এসেছে, কতগুলো প্রশ্ন এসেছে সেটা সিরিয়াল করলাম। এতে করে আমি দেখলাম যে 10 থেকে 12টি কোশ্চেন এসেছে এই লেন্থ রিলেটেড। এবং যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি দেখলাম যে কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড 2022, কুমিল্লা 19, রাজশাহী 23, চট্টগ্রাম 25 বাদ দিয়ে বাকি যে প্রশ্নগুলো সবগুলোই জেনারেল একটা কনসেপ্ট যে হ্যাঁ জাস্ট সূত্র মানগুলো বসালেই আনসার। যে পার্টিকুলার একটা বেগ নিয়ে একটা দণ্ড, একটা বাস, একটা ট্রেন যাচ্ছে 0.9 সি বেগে যাচ্ছে, তার একটা ইনিশিয়াল একটা লেন্থ দেওয়া থাকে, তাহলে কোনো অবজারভার যখন এটাকে অবজার্ভ করবে তার মতে সেই লেন্থটা কত, দ্যাট মিনস এখানে একটা এল নটের মান দিয়ে দেওয়া থাকে, তার বেস লাইনটা, তারপরে হচ্ছে একটা ভি এর মান দেওয়া থাকে, জাস্ট পুট করে সেটা এল এর মান বের করতে হয়। ম্যাক্সিমাম বোর্ডের গ নম্বরে এই প্রশ্নটা এসেছে যে সবাই পারবে, এটা প্যারা না। প্যারা হচ্ছে দেখো আমরা কিন্তু জানতে চাচ্ছি যে এই টপিকটি থেকে সর্বোচ্চ বোর্ড কি পরিমাণ টুইস্ট করতে পারে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো সেই টুইস্টটা করতে পেরেছে আমি দেখছি, সর্বোচ্চ যদি টুইস্ট করে তাহলে এই প্রশ্নটা বিগত বছরে আসতেছে। সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড। দেখো একটা পার্টিকুলার একটা ঘনক, তার দৈর্ঘ্য বরাবর যদি কোনো গতিশীল বস্তু যায় বা গতিশীল থাকে তাহলে সেটার দৈর্ঘ্য কত হবে এবং বস্তুটির ঘনত্বের পরিবর্তন হবে কি না। তাহলে এই যে দেখো এখানে একটা কনসেপ্ট রয়েছে যে যে বরাবর শুধু ওই বস্তুটি গতিশীল থাকবে তার চেঞ্জ হবে, বাকি যে পার্টগুলো রয়েছে সেটা কোনো চেঞ্জ হবে না, মানে প্রস্থ এই বেধ এগুলোর কোনো পরিবর্তন হবে না। দ্যাট মিনস রো ইকুয়াল টু এম বাই ভি, এখানে শুধু আমরা লেন্থকে নিয়ে কাজ করব কিন্তু প্রস্থ উচ্চতা নিয়ে কাজ করব না। সো এই কনসেপ্টটার উপর বেস করে দেখো কতগুলো প্রশ্ন এসেছে। তারপরে সেম দেখো যে তামার একটা দণ্ড রয়েছে একটা রকেটের ভিতরে, এই তামার দণ্ডটি যাচ্ছে ধরো রকেটের মধ্য দিয়ে। এখন এখানে অবশ্য বলে দিয়েছে যে প্রস্থ ও বেধ বিবেচনা না এনে রকেটের তামার ঘনত্বের কিরূপ পরিবর্তন হবে। দ্যাট মিনস এখানেও তোমাকে লেন্থকে শুধু এখানে বিবেচনা করতে হবে। এটা অনেকটা ইজি করে দিয়েছে কারণ এখানে বলে দিয়েছে বিবেচনা করতে কোনটা হবে। ওকে, এবার রাজশাহী বোর্ডে দেখো একটা এক্স একটি ওয়াই এক্সিস দিয়ে দিয়েছে, বলতেছে যে একজন নভোচারী পৃথিবী হতে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা করতেছে। ভালো কথা, রওনা হচ্ছে। তো ওয়াই অক্ষ বরাবর যদি রওনা দেয় তাহলে হচ্ছে এটার যে প্রশ্নটা চেয়েছে পৃথিবীর অবস্থানত একজন ব্যক্তির নিকট কাগজের টুকরাটির ক্ষেত্রফল কত হতে পারে। তাহলে কাগজের টুকরাটির ক্ষেত্রফল কত হতে পারে এই পৃথিবীতে একজন অবজারভারের কাছে। ওকে, সে যদি ওয়াই অক্ষ বরাবর মুভ করে তাহলে তুমি দেখো কোন অক্ষ বরাবর বলেছে, ওয়াই অক্ষ বরাবর। তো ওয়াই অক্ষ বরাবর কি রয়েছে, এই যে প্রস্থ ডি, তার মানে শুধু ডিটার চেঞ্জ হবে, এই লেন্থের কোনো কিন্তু চেঞ্জ হবে না। তাহলে দেখো সর্বোচ্চ এই পরিমাণ টুইস্ট তারা করতেছে 2023 সাল পর্যন্ত আমরা এটা পেলাম। তাহলে 2019, 2022, 2023 এই কনসেপ্টের উপর অলরেডি অনেকগুলো প্রশ্ন এসে গেছে। এখন এই প্রশ্নগুলো কেউ যদি সমাধান করতো এইভাবে যে লেন্থ থেকে সর্বোচ্চ কি টুইস্ট প্রশ্ন করতে পারে, এই কনসেপ্টটা যদি কেউ এভাবে অ্যানালাইসিস করে সলভ করে রাখতো, তার কাছে এই যারা চট্টগ্রাম বোর্ডে 2025 সালে প্রশ্ন এর আগের বার পরীক্ষা দিয়েছে তার কাছে এই প্রশ্নটা একেবারে পানি পানি মনে হবে। মহাকাশচারী বর্গাকার আকৃতির মাঠকে বর্গাকারই দেখবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই যে একজন মহাকাশচারী রকেটে উড়ে চলে যাচ্ছে, তার কি দৈর্ঘ্য বরাবর সে যাচ্ছে, তখন বলতেছে এত বেগে যাচ্ছে, তাহলে শুধু দৈর্ঘ্যটারই চেঞ্জ হবে, প্রস্থের কোনো চেঞ্জ হবে না। এবং এখানে বলতেছে মহাকাশচারী বর্গাকার আকৃতির মাঠকে বর্গাকারই দেখবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন তোমাদের কাছে এই প্রশ্নটি আনসার তোমরা কমেন্টে দিয়ে যাবে যে আসলেই সে কি বর্গাকারে দেখবে কি দেখবে না। এই তিনটি কনসেপ্ট দেখেই তোমার আসলে এই অ্যান্সারটা এখন পারা উচিত। তাহলে এখান থেকে কনসেপ্টটা কি পেলাম যে একটা রকেট যে বরাবর প্রস্থ বরাবর যদি গতিশীল হয় শুধু প্রস্থের চেঞ্জ হবে, দৈর্ঘ্য বরাবর যদি গতিশীল হয় তাহলে দৈর্ঘ্যেরই চেঞ্জ হবে। ওকে, বাকি যে ডায়ামিটারগুলো আছে সেগুলোর কোনো চেঞ্জ হবে না। তো এইভাবেই দেখো পরবর্তীতে আমরা লেন্স থেকে যেভাবে প্রশ্ন আসলে আমরা পারবো, এভাবে আমরা ভর থেকে দেখবো, আমরা সময় থেকে দেখবো যে কিভাবে প্রশ্নগুলো রয়েছে বা আসতে পারে। আমরা পার্ট 2-তে যাবো ভর নিয়ে, পার্ট 3-তে যাবো আমরা সময় নিয়ে। এভাবে আমরা প্রতিটি অধ্যায় শেষ করবো ইনশাআল্লাহ। স্টেপ 2-তে আমি কি বলেছিলাম যে ঢাকা বিশ্ব বিগত 25 বছরে কিভাবে এই টপিকগুলো থেকে আপেক্ষিকতা থেকে প্রশ্ন আসে সেটা আমরা দেখবো। সো এই প্রশ্নগুলো তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে উইদাউট ক্যালকুলেটরে এই প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি সমাধান করা যায়। এই যে দেখো একটা ইনিশিয়াল লেন্থ দেওয়া আছে 1 মিটার এবং এত বেগে যাচ্ছে, তাহলে বলতেছে পরবর্তীতে তার দৈর্ঘ্যের মানটা কত হবে, ল্যাবে বসে একজন দেখবে লাইক দ্যাট। সো এইভাবে প্রশ্নগুলো দেখো। এই যে 25-26 সেশনে এসেছে যে একটি মিটার স্টেক এত গতিশীল পর্যবেক্ষক অতিক্রম করে পর্যবেক্ষক প্রশ্ন কাঠামোতে ওটা কত দেখবে, কত সময় লাগবে, এরকম আর কি। তারপর এই ধরনের প্রশ্ন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে অনেকবার। এই লেভেলেরই প্রশ্ন দেখো আপডেট তোমাদের যারা সিনিয়র ভাই বোনরা পরীক্ষা দিয়েছে অলরেডি কিন্তু দেখো এর আগের বছরে এসেছে। তাহলে এই প্রশ্নগুলো যারা অ্যানালাইসিস করে রাখবে, এই ধরনের প্রশ্ন সমাধান করবে, তার কাছে এই প্রশ্নটা কত ইজি মনে হবে, তাই না? এটা হচ্ছে টপিক 1। টপিক 2-তে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কি করেছে, ভর ও শক্তি রূপান্তর, মানে এই 3টি সূত্র থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন করে থাকে এবং লিখিত প্রশ্ন করে থাকে এবং লিখিত প্রশ্ন অলরেডি কিন্তু এসেছে। দেখো এই যে দেখো অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় এই টপিকটা থেকে 21-22 সেশনে একটা লিখিত প্রশ্ন করেছে। ওকে, এবং দেখো পরপর দুইটা প্রশ্ন এই টপিকটা থেকে লিখিত প্রশ্ন করেছে কিন্তু অলরেডি।
ওকে। এবং দেখো খুলনা বিশ্ববিদ্যালয়, এই খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু দেখো এই যে টপিক 1 থেকে একটা লিখিত প্রশ্ন করেছে। ওকে, তাহলে দেখো এখানে এই টপিক 2 অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে ভর শক্তি রূপান্তর থেকে কিভাবে উইদাউট ক্যালকুলেটর প্রশ্নগুলো তুমি সমাধান করতে পারবে। তারপর টপিক 3 ফোটন, তুমি যদি একটু সালগুলো দিকে খেয়াল করো 5, 6, 9, 10, 10, 11, 11, 12, 16, 17, 15, 16, ভাই এত হাতে লিখে এত পরিশ্রম করে বিগত 25 বছরের প্রশ্ন কেউ অ্যানালাইসিস করবে না ভাই, কারো এত সময় নেই, সবাই শুধু বড় বড় কথাই বলবে, কিন্তু এভাবে ডেডিকেটেড ভাবে কেউ করবে না আসলে। আচ্ছা, তারপরে দেখো এখানে ফোটন, মানে এগুলো বিগত অনেক আগে এগুলো খুব প্রশ্ন এসেছে, 15-16 সেশনে বা 16-17 সেশনে লাস্ট এসেছে, যে ইকুয়াল টু এস নিউ, এই সূত্রগুলোতে খুব ইজিলি, যেহেতু ক্যালকুলেটর নেই তাই এই প্রশ্নগুলো তারা দেয় ফোটন রিলেটেড। তারপরে ফটো ইলেকট্রন থেকে রিসেন্টলি খুবই প্রশ্ন এসেছে এবং বোর্ডে প্রচুর পরিমাণ প্রশ্ন, সেটা শুধু আমার অ্যানালাইসিস টপিক থাকবে। এবং দেখো 23-24 সেশনে অলরেডি একটা কিন্তু প্রশ্ন এসেছে। এভাবে টপিক 5 অন্যান্য থেকে কি কি প্রশ্ন এসেছে, এটা হচ্ছে আমাদের স্টেপ 2। স্টেপ 3 তে আমরা দেখবো যেখান থেকে লিখিত প্রশ্নগুলো কি কি এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে লিখিত প্রশ্নগুলো করে, কিভাবে কি স্টাইলে করে। ভাই যেহেতু ক্যালকুলেটর নেই, এমন প্রশ্ন দিবে যাতে ক্যালকুলেটর ছাড়া করা যায়, অভ্যাসটা তোমাদের গড়ে তুলতে হবে এখন থেকেই। প্লাস অনেক ডিপ, একটু ডিপ থেকে প্রশ্নগুলো এসে থাকে, যেহেতু ক্যালকুলেটর নেই, ফিজিক্সের প্রশ্নগুলো একটু ডিপ থেকে আসে, মানে তুমি দেখেই আনসার করতে পারবে এমন না, একটু ভালো করে যদি তোমার থিওরিটা জানা না থাকে তুমি পারবে না ভাই। এই জন্য বলতেছি এখন থেকে এই প্রশ্নগুলো একটু টাচে থাকলে তোমার থিওরিগুলো ক্লিয়ার করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, সর্বশেষ যে স্টেপটা সেটা আমরা দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে অনুরূপ কিছু আমরা রিটেন সাজেশন তৈরি করেছি। সাজেশন বলতে প্র্যাকটিসের জন্য জাস্ট, যে হ্যাঁ কারো যদি অনেক সময় থাকে, বিশেষ করে এইচএসসি 27 ব্যাচ যারা রয়েছে, তোমরা পাশাপাশি কিছু ক্যালকুলেটর ছাড়া কিছু রিটেন প্র্যাকটিস করে রাখলে, এগুলো আনসার সহ যদি রয়েছে তোমরা জাস্ট আনসারগুলো এখানে মিলিয়ে নিতে পারবে, যে হ্যাঁ ঠিক আছে আমি কিছু রিটেন প্র্যাকটিস করে রাখলাম ঢাবির অনুরূপ, তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনটা আরো বেশি জোরালো হবে। এতে করে তোমাদের অ্যাডমিশনের পরে সময় থাক বা না থাক এটা ডাজেন্ট ম্যাটার। ওকে, তোমার প্রিপারেশন আগে থেকে অনেক বেশি মজবুত হয়ে থাকবে। ওকে, এবং থিওরিগুলো ক্লিয়ার করতে হবে, এটা অবশ্যই ঢাবির ফিজিক্স রিটেন পারতে হলে তোমাকে থিওরি অনেক বেশি ক্লিয়ার থাকা লাগবে, অনেক বেশি ক্লিয়ার থাকা লাগবে, তাহলে তুমি পারবে। ওকে, সো তোমরা গ্রুপগুলোতে যুক্ত হয়ে যায়, কারো কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে করতে পারো, আর আমার অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করতে পারো। যারা এইচএসসি 26 বেশ রয়েছে তোমরা এখন থেকে একটু হলেও এগিয়ে থাকবে, কারণ তোমার ডিউর কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে জানা থাকবে, এবং এইচএসসি 27 তোমরা তো অবশ্যই সংগ্রহ করে নিবে। এতে করে তোমাদের আগে থেকেই তোমাদের একটা রোড ম্যাপ করা থাকবে, যে হ্যাঁ এই প্রশ্নগুলো এইভাবে আসে। তো সবাই কমেন্ট করে জানো পরবর্তীতে কোন অধ্যায়ের অ্যানালাইসিস তোমরা চাও বেশি বেশি। বোর্ডের বিগত 10 বছরের কোশ্চেনগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের অ্যানালাইসিস করে দেবো ইনশাল্লাহ, এতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন প্রশ্নগুলো বোর্ড বেশি বেশি করে থাকে।